আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ম্যাডামের ছবি দিয়ে কি করবেন? ও তোমার ম্যাডাম হলেও আমার ললিতা। না, ওনার নাম তো বেলি। সে অনলের ললিতা। যাক, তোমাকে দেওয়া চকলেট থেকে কি ম্যাডামকে দিয়েছো? রুহাব লজ্জা পেয়ে মাথা ঋণাত্মক দুলালো। অনল পুনরায় হেসে বলল, ভালো করেছো। শয়তান মেয়েদের চকলেট দিতে হয় না। এখন বাসায় যাও, আমি খেলনা তোমার বাবার কাছে পাঠিয়ে দিব। থ্যাংক ইউ আঙ্কেল। রুহাব দৌড়ে বাসার দিকে চলে গেল। অনল নিজের রাগগুলোকে অনেক কষ্টে সংবরণ করলো। গাড়িটা ভালোভাবে লক করে মাহিয়াদের বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো। কলিং বেল বাজবে কিনা তা নিয়ে অনেকটা দ্বিধাতে ছিল। বেলিকে দেখলে সে কি করবে? একটা চড় দিবে, বকবে? জানে না সেটা অনল। অবশেষে নিজেকে সামলে কলিং বেল চাপলো। সে অনেক করে চাচ্ছে বেলি যেন দরজাটা না খোলে, কারণ সে কিছু একটা করে ফেলবে না হয়। কিন্তু এবার ভাগ্য সদয় ছিল না তার। দরজাটা বেলি খুলেছে। অনলকে দেখে সে অনেকটা চমকে উঠল। অবশেষে মানুষটা তাকে খুঁজে বের করেছে। তৎক্ষণাৎ হাত দুই গালে চলে গেল। নিশ্চয়ই ভাগ্যতে এখন চর আছে। তবে হঠাৎ করে অনল তাকে বাহিরে টেনে মুখোমুখি আনলো। কোনো প্রতিক্রিয়া দিবে এর পূর্বে উঁচু করে দেয়ালে ঠেকিয়ে গভীর চুমু খেলো ঠোঁটে। রুক্ষ একজোড়া ঠোঁটের আঘাতে বেলি দিশেহারা। সে কি প্রতিক্রিয়া দিবে, নাকি এটি স্বপ্ন, এক তিক্ত মধুর স্বপ্ন? ধীরে ধীরে তার মস্তিষ্ক শূন্য হয়ে আসছে। বেলির হৃৎপিণ্ড দ্রুত গতিতে পাচ্ছে। সময়ের সাথে সাথে তার মধ্যে এক অদ্ভুত অনুভূতির মিশ্রণ তৈরি হচ্ছে। তার চোখ ঝাপসা হয়ে এসে সারা শরীরের মাঝে এক অস্থিরতা ছড়িয়ে পড়ছে। সে নিজেকে হারিয়ে যেতে শুরু করেছে এখন। যেমন করে মাঝে মধ্যে কোনো দুঃস্বপ্নে বন্দী হয়ে পড়ে সে, কিন্তু তারপর এক মুহূর্তে সে অনুভব করে কিছুটা শান্তি, এক অদ্ভুত শান্তি। যেন সেই ঠোঁটের স্পর্শ তার গভীরতম ক্ষতগুলোকে মুহূর্তের জন্য হলেও ভুলিয়ে দিয়েছে। আর মনে হচ্ছে সে আর কিছুই চায় না, শুধু এই মুহূর্তটি স্থায়ী হোক। অনলকে নিয়ে তার ভেতরে কি এখনো বিভ্রান্তি? হয়তো বা না, তবে তার স্বপ্ন আর বাস্তবতা এখন এক অদ্ভুত মেলবন্ধনে পরিণত হয়েছে তার কাছে। বেলি এখনো অনলের খুব কাছে, এতটা কাছে যে তার উষ্ণ নিঃশ্বাস গালের পাশে স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। চুমোটা ভেঙে যাওয়ার পরও একটা অনিশ্চিত নৈশব্দ তাদের জড়িয়ে ধরেছে। মেয়েটা ধীরে ধীরে চোখ খুলল। অনলের চোখ তীব্র, গভীর, ঠিক আগের মতোই, কিন্তু তার মধ্যে এখন এক ধরনের দাবি, এক অনিবার্য দখলদারিত্ব। সে পেছাতে চাইল, কিন্তু অনল তার আঙুল দ্বারা বেলির কপালের পাশে ছোট ছোট চুলগুলো স্পর্শ করলো। সে তো আর কোথাও তার ললিতাকে যেতে দিবে না। অনল নরম শক্তিশালী কণ্ঠস্বরে বলল, তুমি চুপ করে আছো কেন? বেলি কিছু বলল না। ঠোঁটের কারণে এখনো সে স্পর্শের তাপ লেগে আছে। শরীরের কোথাও একটা ঝড় বয়ে চলেছে। অনল আরেকটু ঝুঁকে এলো, গলা নামিয়ে বলল, আমাকে কিছু বলবে না? বেলির দৃষ্টি নিচে নেমে এলো। তার শরীর জানে, তার মন জানে এই মুহূর্তের অর্থ কি, কিন্তু সে নিজেকে বুঝতে পারছে না। প্রেমিক পুরুষের প্রথম স্পর্শ এত মধুর হয়। অবশেষে সে এক নিঃশ্বাসে ফিসফিস করে বলল, আপনি থামাতে পারতেন। তুমি চেয়েছিলে আমি থামি ললিতা। বেলি নিশ্চুপ রইল। তার চোখের ভাষাতে ধরা পড়ে গেল যে সে চায়নি এই মুহূর্ত ভাঙুক, বরং চেয়েছে অনন্তকাল এই চুমু চলুক। অনল তার চিবুক ছুঁয়ে উঠালো, আস্তে করে বলল, তাহলে পালিয়ে যেও না আমার ললিতা। আমি ভীষণ দুর্বল তোমাকে ছাড়া। জানো এই সময়গুলো আমার কেমন গিয়েছে? বেলি তার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। এতটা সময় আবেগে ভেসে গেলেও এখন সে বাস্তবতায় পা রেখেছে। চোখের কোণে একটুখানি জল জমেছিল তার, সেটা আঙুলের ডগা দিয়ে মুছে নিল। অনেকক্ষণ বেলির খবর না পেয়ে দরজায় এসে দাঁড়ালো মাহিয়া। সে অনলের পানে অবাক হয়ে বলল, এটা কি? অনল, যার কথা তোকে বলেছিলাম। মাহিয়ার মুখে চওড়া হাসি ফুটে উঠল। সে অনলকে উচ্ছ্বাসিত হয়ে বলল, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। আমি মাহিয়া, বেলির বান্ধবী। ঈষৎ অনল মাথা নাড়িয়ে বলল, আমি জানি। ইনফ্যাক্ট আপনাদের সবার ইনফরমেশন আমার কাছে আছে। এই মেয়েটাকে খুঁজতে গিয়ে আমি হয়তো পুরো বাংলাদেশ ঘুরেছি, মানে লোক লাগিয়েছিলাম। অবশেষে পেলেন।
ভেতরে আসুন। বেলি এগিয়ে গেল, কিছু না বলে। ক্ষণপূর্বের উত্তেজনার সমীরণে মিলিয়ে গেল যেন। মাহিয়ার এই বাসাটা তার শ্বশুরের দেওয়া, সে আর স্বামী ব্যতীত কেউ থাকে না। তবু ওকে বলতে পারবে না যে এই বাড়িতে শুধু দুটো প্রাণ থাকে। অনল গিয়ে সোফাতে বসলো। বেলি সিঁড়ি দিয়ে উপরে চলে যেতে লাগলে পুরুষটি ধমকের স্বরে বলল, এখন যদি উপরে যাও তাহলে মোটেও ভালো হবে না ললিতা। আমি সব শুনতে চাই, সব মানে সব। বেলি সিঁড়ির মাঝপথে দাঁড়িয়ে গেল, হাতের আঙুলগুলো দিয়ে ওড়নায় মুঠো করে ধরল সে। অনলের কণ্ঠে এমন এক দাবি, এমন এক অনিবার্য অধিকার, যার সামনে দাঁড়িয়ে সে বারংবার কেঁপে ওঠে। মাহিয়া তার উদ্দেশ্যে বলল, আচ্ছা বেলি, তুই বস না, একটু সময় দেও নাকি, জীবন তো চালাতে হবে নাকি। অনল এক দৃষ্টিতে তাকিয়ে আছে বেলির দিকে। মেয়েটি ধীরে ধীরে ফিরে অনলের পাশে বসলো, চোখ নামিয়ে রেখেছে, কিন্তু তার মনে হচ্ছে অনলের দৃষ্টি যেন মনের গভীরতম জায়গাগুলোতে পৌঁছে যাচ্ছে, তার আত্মাকে শেষ করে দিচ্ছে। কেন এমন করলে? তোমাকে খুঁজতে গিয়ে আমার দিন কেটেছে, রাত কেটেছে, কিন্তু তুমি কি জানতে না যে আমি ঠিক তোমাকে কতটা ভালোবাসি? আমার পাগলামি কি কিছু কম ছিল? বেলি ফিসফিস করে বলল। অনল একটু ঝুঁকে এলো তার দিকে, হাত বাড়িয়ে বেলির চিবুক ছুঁয়ে বলল, তোমার চোখ বলে দিচ্ছে তুমি বলতে চাও। ভয় পেও না ললিতা, আমি আছি, সবসময় থাকবো। মাহিয়া একটু অস্বস্তি বোধ করলো। দুজনের মধ্যে ব্যক্তিগত মেলবন্ধন দেখা যাচ্ছে, এখানে থাকা উচিত না দেখে সে কেসে উঠল। আমি চা নিয়ে আসছি। মাহিয়া চলে গেলে ঘর জুড়ে একটা নীরবতা নেমে এলো, শুধু দুজন মানুষের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অনল হঠাৎ বলল, আমাকে বলবে না কেন পালিয়ে গিয়েছিলে? আমি ভয় পেয়েছিলাম অনল। অনলের চোখ টিকে রইল তার মুখে। সে ধীরে ধীরে বলল, আমার থেকে? বেলি চুপ করে থাকলো, তারপর ফিসফিস করে বলল, আচ্ছা, বাবার মুখে যদি নিজ জন্ম পরিচয় নিয়ে শুনতে হয় ঠিক কেমন লাগে বলেন তো? যেদিন বাড়ি ছেড়ে চলে এলাম সেদিন ঝগড়ার মাঝে বাবা এ কথা মাকে বলে। তাছাড়া আমার জন্য মা বাবাকে ডিভোর্স দিতে চাইলো। আমি ভয় পেলাম, ভীষণ ভয়। আমি তো ছিলাম তোমার সাথে, তাহলে কেন এভাবে অচেনা জায়গায় চলে এলে? আর এখানে থাকা কি নিরাপদ? হ্যাঁ, নিরাপদ। মাহিয়া আমার বান্ধবী, ও একা থাকে দেখে আগে থেকেই অনেক মেয়ে স্টুডেন্ট ভাড়া থাকতো, তাই আমার থাকা অত বেশি সমস্যা তৈরি করেনি। অনল বেলির হাত ধরে বলল, আমি আসলে এসব কিছু জানতাম না, তোমার মা আমাকে সব জানিয়েছেন, কিন্তু তুমি যা করেছো সেটা অনেক বাজে। হ্যাঁ মানছি তোমার বাবা দোষী, কিন্তু একজন ইয়াং মেয়ে হয়ে বাড়ি থেকে এভাবে পালিয়ে আসা কি উচিত হয়েছে? মানুষ জানলে তোমার চরিত্র লাগাতো না? আর আমি কিভাবে তা সহ্য করতাম? তোমার অভিভাবকের অভাব নেই দুনিয়াতে, সত্য বলতে। তাছাড়া সব থেকে বড় কথা, তোমার মা ওই নারীটার উপর ঠিক কি হয়েছে জানো? দেখেছি, এজন্য আমাকে না খুঁজে আপুর বিয়ে হলো ধুমধামে। এটা তোমার বাবা করেছে। একটা তথ্য দেই, যা হয়তো তোমার ভালো লাগবে না। অনলের মুখ দেখে কিছু একটা অনুমান করতে পারলো বেলি, কম্পমান কণ্ঠতে বলল, আম্মু কি সত্যি আপুকে ডিভোর্স দিয়েছে? হ্যাঁ, উনি এত বছরের সব অপমান যন্ত্রণা মেনে নিতে পারেনি, তাছাড়া এবার প্রশ্ন তার চরিত্রে এসেছে। বেলি চুপ করে রইল, তার চোখে জল জমেছে, কিন্তু সে কাঁদতে চাইছে না। ঠোঁট শক্ত করে কামড়ে ধরে অনলের চোখের দিকে তাকালো। আম্মু কষ্ট পেয়েছে তাই না? অনল দীর্ঘ শ্বাস ফেলল। পেয়েছে, তবে সে এখন মুক্ত। ললিতা, তোমার মা একজন শক্ত নারী, কিন্তু তুমি তো জানো তোমার মা তোমার জন্য সবকিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তাহলে তুমি কেন নিজেকে দুর্বল ভাবছো? আমি আর শক্ত হতে চাই না অনল, আমি আর কিছুই চাই না। আমার এই ভয় কাটছেই না, কোনোভাবেই না। অনল বুঝতে পারলো বেলির মানসিক অবস্থা ভালো না। সে আস্তে করে মেয়েটার মাথায় হাত রাখলো, সঙ্গে সঙ্গে উচ্চ শব্দে কেঁদে উঠলো মেয়েটা। এ যেন আগুনের কাছে এসে প্রেমের মোম গলে যাওয়ার ঘটনা। মেয়েটার কান্না বাড়তে থাকছে সময়ের গতিতে। অনল থামালো না, সে কাঁদতে দিল। আজ কাঁদুক তার ললিতা মন ভরে, এরপর সে সর্বদা থাকবে তার পাশে সামলানোর জন্য। বেলি দীর্ঘ সময় যাবৎ অনলের পানে তাকিয়ে আছে। সে অবাক হচ্ছে, পৃথিবীতে তাকে কেউ এত ভালোবাসে সেটা সে যেন বিশ্বাস করতে পারছে না। অনল ধীর পায়ে এগিয়ে এসে বেলির সামনে দাঁড়ালো। তার চোখে অদ্ভুত কোমলতা, যেন সে বেলির প্রতিটি ভাবনা বুঝতে পারছে। কাছে এসে তার ললিতার গালে হাত ঠেকিয়ে বলল, এভাবে তাকিয়ে রয়েছে কেন ললিতা? বেলি কিছু বলে না। তার বুকের ভেতর কেমন যেন অজানা এক অনুভূতি কাজ করছে, অবিশ্বাস, বিস্ময় আর গভীর প্রশান্তি। সে কি সত্যি এতটা ভালোবাসার যোগ্য? যার জীবন ঠিক নেই, তাকে ভালোবাসার জন্য এত সুন্দর পুরুষ
দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছে। অনল হাত বাড়িয়ে তার কপালের এক পাশ থেকে উড়ে আসা চুল সরিয়ে দেয়। বেলি মৃদু স্বরে বলে, আমি যদি সারা জীবন এভাবেই আপনার দিকে তাকিয়ে থাকি অনল। অনল হালকা হেসে বেলির গাল ছুঁয়ে বলল, আমি তাতেই খুশি থাকবো ললিতা। যদি তুমি শুধু আমার দিকেই তাকিয়ে থাকো তবে আমি কোনো কিছু চাইবো না। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। অনলের তারা শুনেও বেলি থমকায়। ক্ষণ বাদে সূর্য পূর্ণভাবে আলো ছড়ানো শুরু করবে। এখন বের না হলে ঢাকা পৌঁছাতে অনেক বেশি দেরি হয়ে যাবে। বেলি এসে মাহিয়ার পাশে দাঁড়ালো, তাকে জড়িয়ে ধরে বলল, তোর বাচ্চা হলে আমি আবার আসবো, ঠিক আছে? অবশ্যই আসবি, বরং এবার তোর বাড়িতে আমি যাব। বেলি বিরস মুখে বলল। কিন্তু আমার তো কোনো বাড়ি নেই, তাহলে কি করব? মাহিয়া হেসে অনলের দিকে ইশারায় বলল, কে বলে তোর বাড়ি নেই? অবশ্যই আছে। দেখ, তোর ব্যাড বয় তোর জন্য অপেক্ষা করে চলেছে। আর দেরি করিস না, জীবন গুছিয়ে নে। রাবিমের জন্য সবটা তো শেষ হয়ে গেছিল। দেখি তোর এই গাছড়া ভাবটা আমার মনে হয় অনল শুনবে না। যা, এখন না গেলে দেরি হবে। বেলি বান্ধবীর থেকে বিদায় নিলেও নিজের ছাত্রের থেকে নিতে পারল না। বাচ্চা ছেলেটা যখন জানবে তার মিস চলে গেছে তখন নিশ্চয়ই খুব কাঁদবে। দীর্ঘ শ্বাস ফেলে বেলি গাড়িতে এসে বসলো। অনল সারা রাত ঘুমায়নি, কিন্তু তা যেন তার চেহারা দেখে অনুমান করার উপায়টুকু নেই। গাড়ি চলতে আরম্ভ করলো। বেলি নিজের জীবনের একটা অধ্যায়কে পেছনে ফেলে চলছে। হয়তো কিছু শিক্ষা নিয়েছে যা তাকে পরবর্তী জীবনে গভীরভাবে সহায়তা করবে। আমরা এখন কোথায় যাব? আপনার বাড়িতে উঠলে লোকে কি বলবে, অথবা পরিচয়টা কি থাকবে? আমি কোথায় বললাম যে তোমাকে আমার বাড়িতে নিব? যদিও নিলে সিকান্দার সাহেব তেমন কিছু বলতো না, কিন্তু তোমাকে আমি আমার বাড়ি নয় বরং তোমার মায়ের বাড়ি নিয়ে যাব। বেলি উসখুস করে উঠল। অনল তার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, শান্ত হও, আমি তোমার মায়ের বাড়ি বলেছি, বাবার নয়। মানে? পৌঁছালে বুঝতে পারবে। এখন নিশ্চুপ হয়ে ঘুমাও। গাড়ির ইঞ্জিনের নরম গুঞ্জন একঘেয়ে শব্দ তুলছে। অনল জানালার কাঁচ নামিয়ে দিল। শীতল বাতাস এসে মুখে লাগলো। বেলি ধীরে ধীরে চোখ বন্ধ করলো। ঘুম আসছে তার, যেন সে ভীষণ ক্লান্ত। দীর্ঘ সময় পর গাড়ি থামতেই বেলির বুক ধক করে উঠল। সে জানে না সামনে কি অপেক্ষা করছে। অনল তার দিকে তাকিয়ে নরম স্বরে বলল, নামো ললিতা। বেলি ধীর পায়ে নামলো। সামনে ছোট্ট একতলা একটা বাড়ি। উঠোন জুড়ে রোদ পড়েছে। ঘরের বারান্দায় একটা চেয়ার রাখা, পাশে কয়েকটা গাছের টব। জায়গাটা অদ্ভুত শান্ত, যেন সময় এখানে থমকে আছে। অনল তার হাত ধরে দরজার কাছে এসে দাঁড়ালো। ভেতর থেকে সিয়াম ও রেবেকার গলা শোনা যাচ্ছে। অনল গলা পরিষ্কার করে ডাকলো, রেবেকা। আশ্চর্য অনল, আপনি আমার মাকে নাম ধরে কেন ডাকছেন? তাতে তোমার কি ললিতা? রেবেকা উচ্ছ্বসিত হয়ে দরজা খুলে দিল। বেলিকে দেখে কিছুটা থমকে গেল। চোখ মুখ শূন্য হয়ে আছে তার, যেন তার মধ্যে কোনো অভিব্যক্তি নেই। সে বোধহয় বিশ্বাসই করতে পারছে না তার সামনে কে দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যেই তার চোখ দুটো জ্বলে উঠল, যেন আগুন জ্বলছে সেখানে। হঠাৎ করেই সে হাত তুলল। ঠাস শব্দে বাতাস কেঁপে উঠল। বেলির গালটা জ্বলে উঠল, যেন কেউ আগুন ছুড়ে দিয়েছে। সে হতবাক হয়ে রেবেকার দিকে তাকালো। আম্মু? চুপ বেয়াদব মেয়ে। অনল একে যেখান থেকে এনেছো সেখানে ফেরত রেখে এসো। শান্ত হন রেবেকা। না, আমি শান্ত হব না। এতদিন পর ফিরে এসে কি প্রমাণ করতে চায় যে বেঁচে আছো? সে অসভ্য মেয়ে। রেবেকা ভেতরে চলে গেল। বেলি কান্নারত দৃষ্টিতে অনলের পানে তাকালে পুরুষটি ছোট করে তার গালে চুমু খেলো। রেগে আছে তোমার মা, ভেতরে গিয়ে জড়িয়ে ধরো, দেখবে সব রাগ কমে যাবে। বেলি সাহস নিয়ে ভেতরে ঢুকলো। ছোটখাটো বাড়িটা। সিয়াম ডাইনিং টেবিলে বসে আছে। একবার বেলির পানে তাকিয়ে চোখ নামিয়ে নিল, যেন তার আগমনে কোনো কিছু হচ্ছে না। রেবেকা সোফায় বসে আছে। বেলি তার কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আম্মু মাফ করো প্লিজ। চলে যাও এখান থেকে। না, আমি কোথাও যাব না। অনল চিল্লিয়ে বলল, ভুল ললিতা, আগামীকালই আমরা বিয়ে করছি। এই মিথ্যা প্রতিশ্রুতিতে আপনি ভিজে যাবেন না রেবেকা। দ্রুত আমার কাছে আপনার মেয়েকে পাঠিয়ে দেন। আপনি চুপ থাকেন অনল, মা একটু তো কথা শোনো। আমাকে না বলে বের হলে কেন তুমি? সেদিন পরিস্থিতি এমন ছিল। তো এখন কি আমি তালাক দিয়ে সেই বাড়ি থেকে চলে আসিনি? 35 বছরের সংসার রেখে এসেছি বেলি। তার অনেকটা কারণ হলে তুমি।
তোমাকে ভালোবেসে আমার নিজের মেয়ে তার আপন বাবার নিকট জন্ম পরিচয় নিয়ে শুনবে, তা আমি কিভাবে হতে দেই? অথচ আমাকে একা রেখে চলে গেলে। বাবা তুমি তাও ডিভোর্স দিলে, সে মেনে নিল? মেনেছে। আমি জানো বেলে নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম সেই কবে। এটা করো না, ওটা করো না, রাবিশ কোথাকার। এসব শুনতে শুনতে অস্থির হয়ে গিয়েছিলাম। আজ আমি মুক্ত। যাক বসো। অনল বলেছিল রান্না করে রাখতে। ফ্রেশ হয়ে এসো, খাবার দিচ্ছি। বেলি আস্তে করে মাথা নাড়ালো। এক দুবার সিয়ামকে ডাকলেও কোনো উত্তর পেল না। অগত্যা সে উপরের রুমে চলে এলো। এটা তার পরিচিত ঘর নয়, যেখানে সে বড় হয়েছে। এখনো কত প্রশ্নের উত্তর তার জানা বাকি। ব্যাগ থেকে একটা ড্রেস নিয়ে ফ্রেশ হতে যাবে, সেই মুহূর্তে অনল তার রুমে এলো। মুহূর্তে মেয়েটিকে শূন্যতে তুলে বিছানাতে এনে শুয়ে দিল। নাকে নাক ঘষে ফিসফিস করে বলল, কাল সত্যি আমাদের বিয়ে ললিতা? সব সময় মজা তাই না? কেউ এসে পড়বে। তুমি বিশ্বাস করো? না। অনলের মুখের হাসি মিলিয়ে গেল। তার গাঢ় চোখে গভীর কিছু একটা জ্বলজ্বল করছে, যা বেলি বোঝার আগেই সে নিচু হয়ে মেয়েটির কপালে ঠোঁট ছুঁয়ে দিল। আমি মজা করছি না ললিতা, আমি তোমাকে সত্যি চাই, এবং তা কালকের মধ্যে। বেলির বুক ধক করে উঠল। অনলের চোখের ভাষা মিথ্যে বলছে না, সে সত্যি চাইছে তাকে। তার সমস্তটা নিয়ে ভালোবাসার গাঢ় বন্ধনে জড়িয়ে ভয়ে ভয়ে সে শুধালো, সত্যি আমাদের কাল বিয়ে? প্রেম কি কিংবা ভালোবাসা কি একটা নিছক অনুভূতি যা শুধু দুঃখ দিতে জানে। যে ব্যক্তি এই অনুভূতির চক্রে একবার আবদ্ধ হয়, সে জীবনের প্রতিটি ক্ষণে শূন্য হতে বাধ্য। অনলের ললিতার দিন কাটত অতীতের স্মৃতির সন্নিবেশে, যেখানে প্রেম শুধুই কষ্ট আর বিচ্ছেদের নাম ছিল। কিন্তু হঠাৎই অনলের আগমন ঘটে যেন শীতল অন্ধকারে এক উজ্জ্বল প্রভাতের ছোঁয়া। অনলের হাসি মুখ, তার কোমল কণ্ঠস্বর আর নিরবচ্ছিন্ন স্নেহের স্পর্শে ললিতার জীবনের ধারে ধীরে ধীরে নতুন রং ফুটে ওঠে। প্রথম দিকে ছিল একটু অবিশ্বাস, একটু সন্ত্রাস, কিন্তু অনলের সাথে কাটানো প্রতিটা মুহূর্তে ললিতা বুঝতে শুরু করে ভালোবাসা শুধু অতীতের ব্যথাই নয়, বরং নতুন আশার সুর, জীবনের পুনর্জাগরণের এক অনন্য অভিজ্ঞান। নিজেকে যত আয়নায় দেখছে তত যেন অবাক হচ্ছে বেলি। লাল রঙের বেনারসি ও হালকা সাজে তাকে অনন্য লাগছে। সে কি কখনো ভেবেছিল যে একদিন সে অনলের ললিতা সত্যিই হয়ে উঠবে? না, কখনো ভাবেনি। এত আনে কি দেখছিস? নিজের রূপ এত দেখে লাভ নেই। আজকে অনল দেখুক, এরপর বুঝবি তোকে কেমন লাগছে। শশীর কথায় তেমন একটা প্রতিক্রিয়া দেখালো না বেলি। সে ধীরভাবে বোনের পাশে এসে বসে বলল, তোমারও কি বিয়ের দিন এমন অনুভূতি হয়েছিল? হয়েছিল, কিন্তু এতটা না। অনেকগুলো মানুষ ছিল, নানা অনুষ্ঠান হয়েছে। আমি ভীষণ ক্লান্ত ছিলাম, তাই এমন কাব্যিক অনুভূতি ভাবার মতো সময় আমার ছিল না। শশীর উত্তর শুনে হালকা হাসলো বেলি। জানালার পাশে দাঁড়িয়ে দূরের আকাশটার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। সন্ধ্যার নরম আলো ঘরটাকে যেন স্বপ্নের মতো সাজিয়ে তুলেছে। কোথাও একটা বাঁশির সুর ভেসে আসছে, বাতাসে মিশে আছে বিয়ের দিনের ব্যস্ততার গন্ধ। নরম স্বরে বলল বেলি, তোর কি মনে আছে ছোটবেলায় বলতাম একদিন নাকি তোকে রাজকন্যার মতো সাজিয়ে বিয়ের আসরে বসাবো? বাবা সবসময় আমার বিয়ে নিয়ে বললেও কখনো তোর বিয়ে নিয়ে বলেনি। আমি সকালে কল করেছিলাম, কিন্তু থাক, পাশাপাশি দুটো বাড়ি যেহেতু দুজনের দেখা হবেই, তুই না হয় কথা বলার চেষ্টা করবি। আমার মনে হয় না অনল তা করতে দেবে। সে বাবাকে দেখতে পারে না। তবে বাবা হার মানতেই হবে, কারণ রাহিমার সাথে সিয়াম ভাইয়ার অতি শীঘ্রই বিয়ে হতে চলেছে। তখন কি করবে? কি করবে সেটা নিছক তার ব্যাপার আপু। আমি শুধু মাকে খুশি দেখতে চাচ্ছি। রামিমের বাবা তোর জন্য একটা উপহার পাঠিয়েছে অনলের কাছে। বেলি চমকে গেল। রামিম শব্দটা কিভাবে যেন তার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে গেল, আর কখনো ফিরে আসবে না। বেলি নিজেও চায় না যে তা ফিরে আসুক। কি দিয়েছে? সম্ভবত এক জোড়া বালা। তুই রামিমকে ভুলতে পেরেছিস তো? হ্যাঁ জানো আপু, মনে হচ্ছে আমি যেন নতুন করে বাঁচতে শিখেছি। এতদিন শুধু ভয় ছিল, কষ্ট ছিল। ভাবতাম ভালোবাসা বুঝি হারিয়ে গেছে আমার জন্য, কিন্তু আজ মনে হচ্ছে অনল আসলেই আমার জীবনের নতুন শুরু। শশী আদর করে বেলির গাল ছুঁয়ে বলল, সবাই তো এমন কাউকে পায় না যে জীবনটাকে নতুন করে চিনিয়ে দেবে। তুই পেরেছিস।
অনল তোকে ঠিক আগলে রাখবে। আমার ছোট্ট বোনটা অবশেষে ভালোবাসার মতো আশ্রয় পেয়েছে, এটুকু তো চেয়েছিলাম সবসময়। বাইরে গাড়ির শব্দে জানান দিল বরপক্ষ চলে এসেছে। চারদিকে হইচই, হাসাহাসি, আনন্দ। শশী বেলির আঁচলটা ঠিক করে দিয়ে কপালে একটা স্নেহভরা চুমু দিল। চোখে জল জমে উঠলেও লুকিয়ে ফেলল। চল অনলের ললিতা, চল আমার রাজকন্যা, তো নতুন রাজ্যতে যাবি। গল্পটা তো এখন শুরু হলো মাত্র। সবাই যখন বেলিকে ঘর থেকে নিয়ে আসছে তখন হাসির শব্দটা হলঘরটা মুখর হয়ে উঠেছে। অনল বসে আছে সোফার এক পাশে, চোখ নামিয়ে রাখা, ঠোঁট চাপা অনুভূতি, যেন কোনো অনুভূতি নেই মুখে। বেলির আসার খবরেও সে বিশেষ নড়ল না। বেলি আসলো ধীরে ধীরে, মাথা নিচু, নরম পায়ের শব্দে। কিন্তু অনল সে একবারও তাকালো না বেলির দিকে, বরং পিছিয়ে থাকা পাঞ্জাবিটা ঠিক করছিল অন্যমনস্ক ভঙ্গিতে। সকলের চোখের আড়ালে নিজের ভালোবাসাকে চিমটি দিল। কি হয়েছে মাই ললিতা? আপনি একবারও আমার দিকে তাকালেন না কেন? কারণ তুমি আমার চাঁদ। দিনের বেলাতে দেখে মজা নেই, বিশেষ সময়ের অপেক্ষাতে আছি। সিকান্দার সকলের দৃষ্টি আকর্ষণ করে বলল, তাহলে বিয়েটা পড়িয়ে নেক, কারণ এখানে সকলের নিজেদের মানুষ, ফর্মালিটির কি দরকার, কি বলো সিয়াম? অবশ্যই আঙ্কেল। অবশেষে সেই মুহূর্ত এলো যখন অনল আর তার ললিতা একটা পবিত্র বন্ধনে বাধা পড়তে চলেছে। ধীরে ধীরে সেই মধুর শব্দগুলো উচ্চারণ করা শুরু করলো কাজী। সবাই যখন অপেক্ষা করছিল সেই পবিত্র কবুল শোনার জন্য, তখন অনল শুধু সামনের দিকে তাকিয়ে বলল, কবুল। অনল যতটা সহজভাবে বলল, বেলির ক্ষেত্রে পুরো বিষয়টা আরো কঠিন হয়ে গেল। সে কাঁপছে, দারুণভাবে কাঁপছে। রেবেকা তাকে একবার জড়িয়ে ধরল। বেশ অনেকটা সময় যাওয়ার পর সে নিজেও কবুল শব্দটি উচ্চারণ করল। অনল যেন হাত ছেড়ে বাঁচল। সে তো ধরেই নিয়েছিল এই মেয়েটা পাছে আবার সিদ্ধান্ত না বদলে ফেলে। মেয়েটির কাঁপাকাঁপি শেষ হতে প্রথমবারের মতো অনল বেলির দিকে তাকালো। কি যেন এক চাপা বিজয়ের হাসি ঠোঁটে, চোখে অপার্থিব প্রশান্তি। অবশেষে সে পৃথিবীর সকলের কাছে বলতে পারবে ললিতা শুধু তার, একমাত্র অনলের। বাড়ি পৌঁছাতে খুব বেশি রাত হয়নি তাদের। করুণা জাঁকজমকপূর্ণ নিজের পুত্রবধূকে বরণ করে নিল। সকলে যেন আজ অনেক খুশি। রাতের খাবারের পর রাহিমা তাকে অনলের রুমে রেখে গেল। ফুল দিয়ে অনেক সাদামাটা সাজানো, কিন্তু এতেই যেন পুরো কক্ষটা আরো সুন্দর হয়েছে। কি অদ্ভুত! এককালে তো সে এই জায়গাটিতেই থাকার ইচ্ছে করত। মানুষ যখন প্রচন্ডভাবে কোনো কিছু চায় তখন কোনো না কোনো ভাবে তা পূরণ করেন সৃষ্টিকর্তা। জানালার পাশটায় এসে সে নিজের বাবার বাড়ির পানে তাকালো। তার রুমের জানালা বন্ধ করা, এখন আর সেখানে কেউ থাকে না। অবশ্য কখনো থাকবে কিনা সেই প্রশ্নের কোনো জবাব নেই। ঘরের ভেতর মৃদু আলো জ্বলছে। আলোর রেখাগুলো বেলির শরীরের বাঁকগুলোকে আরো স্নিগ্ধ ও মায়াবী করে তুলছে। প্রতিটি আলোর ঝিলিক যেন তার ত্বকে স্পর্শ করে নরম উষ্ণতা সরিয়ে দিচ্ছে। বাতাসে ভাসছে তার চুলের ফুলের সুগন্ধি। লাল শাড়ির আঁচলটা একপাশে পড়ে আছে। জানালার ধারে দাঁড়িয়ে বাইরের অন্ধকারে তাকিয়ে আছে সে। এত ভাবনার মাঝে খেয়াল করেনি অনল চুপচাপ দরজা বন্ধ করে দিল, যেন বাইরের পৃথিবী এই মুহূর্তটাকে ছুঁতে না পারে, এই নিভৃত নীরবতাকে ভাঙতে না পারে। অনল ধীরে ধীরে মেয়েটির কাছে এসে দাঁড়ালো। তার নিঃশ্বাস বেলির গায়ে লাগলো। উষ্ণতা যেন দুজনের মাঝে এক অদৃশ্য সেতু বেঁধে দিল। খুব হালকা গলায় প্রায় ফিসফিসিয়ে বলল, এত দূরে কি দেখো? আমি তো এখানে। বেলি একটু হাসলো। তার ঠোঁটের কোণে লুকিয়ে থাকা সেই হাসি যেন অনলকে আরো কাবু করে দিল। তবে সে ঘুরল না। অনল তার চুলের ভেতর মুখ রেখে নিঃশ্বাস নিল, যেন তার সুগন্ধি দিয়ে নিজেকে ভরিয়ে নিতে চাচ্ছে। তার ঠোঁট হালকা করে স্পর্শ করলো বেলির কানের পাশটা, একটু কাঁপিয়ে দিল তাকে। আজ তোমাকে একটু বেশি দেখতে ইচ্ছে করছে পুরোটা রাত ধরে। বেলি এবার ধীরে ঘুরল। চোখে টানা কাজল, ঠোঁটে হালকা লাজুক লাল রং। তার চোখ দুটো যেন অনলের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আপনি তো বলেছিলেন শাসন করবেন, কিন্তু এখনো তো মিষ্টি কথা। অনল হাত ধরে টেনে নিজের গালে ঠেকালো মেয়েটির হাত। উত্তরে বুকের ওপর অন্য হাত রেখে কাঁধে মাথা রাখলো বেলি। তার শ্বাসের গতি যেন অনলের স্পন্দনের সাথে মিলে যাচ্ছে। দুজনের শরীর যেন একই তালে নাচতে শুরু করছে। ভেবেছিলাম খুব ভয় লাগবে, কিন্তু এখন খুব নিরাপদ লাগছে জানেন। অনল বেলির কপালে চুমু দিল।
তারপর ধীরে ধীরে নিচে নামলো তার গালে, ঠোঁটে। তার চুম্বন যেন একটু একটু করে বেলির সমস্ত ভয় দূর করে দিচ্ছে। প্রতিটি স্পর্শে যেন আগুন জ্বলে উঠল, কিন্তু সেই আগুন নরম, মোলায়েম, ভালোবাসায় ভরা। অনল আস্তে আস্তে পুনরায় বেলির মুখ তুলে ধরল, চোখে চোখ রাখলো। তাদের শ্বাস যেন এক হয়ে গেল, দুজনের ঠোঁটের মাঝে এক অদৃশ্য টান তৈরি হলো। অনলের ঠোঁট হালকা করে স্পর্শ করলো বেলির ঠোঁট, প্রথমে একটু অনিশ্চিত, তারপর ধীরে ধীরে গভীর হতে থাকলো সেই চুম্বন। তাদের ঠোঁটের মাঝে যেন এক সুর বাজতে শুরু করলো, ভালোবাসার সেই সুর। ভোর হলেও তুমি আমার, রাত গেলেও আমি তোমার, আজকাল সব সময় আমার ললিতা তুমি। আমি কি তোমাকে আজ পেতে পারি ললিতা? বেলি নিশ্চুপে মাথা নাড়ল। অনল ধীরে ধীরে বেলিকে তুলে নিল, যেন দুনিয়ার সব পবিত্রতা তাকে জড়িয়ে ধরেছে। দুহাতে আস্থার ভর দিয়ে বিছানায় শুয়ে দিল তাকে। লাল শাড়ির আঁচল এলোমেলো হয়ে পড়ল বেলির কোমরের পাশে। ঘরের মৃদু আলোয় বেলির চোখ দুটো যেন আরো গভীর, আরো স্বপ্নীল হয়ে উঠল। তার গালে হাত রেখে অনল নিচু হয়ে এলো, ঠোঁট ছুঁয়ে বলল, শোনো, আজ শুধু আমি, তুমি আর শাইরি। তারপর ধীরে ধীরে বলে উঠল, যেন প্রতিটা শব্দ বেলির গায়ে জড়িয়ে যায়। হাজারো ইচ্ছে এমন ছিল যে প্রতিটি ইচ্ছে পূরণে প্রাণ বেরিয়ে যেত। অনেক ইচ্ছে তো পেরিয়ে গেল, তবু যেন কিছুই পূরণ হলো না। অনল বেলির কানের কাছে ঠোঁট রাখলো, ফিসফিস করে আরেকটা শায়রি বলল, ইশকের উপর জোর চলে না, এই সেই আগুন গালিব যা ইচ্ছা করলেই জ্বালানো যায় না, আর চাইলেও নেভানো যায় না। বেলি চোখ বন্ধ করে শুনছে, যেন প্রতিটা শব্দে তার গায়ে বেয়ে নামছে নরম শিহরণ। অনল থামলো না, এবার আরেকটু নিচু হয়ে গলায়, हमको उनसे वफा की है उम्मीद जो नहीं जानते वफा किया है। বেলি আস্তে করে অনলের হাত ধরে বলল, আর বলুন, আমি শুনতে চাই, শুধু আপনার মুখ থেকে শুনতে চাই। অনল এবার বেলির কপালে ঠোঁট ছুঁয়ে গুনগুন করে বলল, এ তো শুধু একটা হৃদয়, পাথর তো নয়, তাহলে কষ্টে ভরবে না কেন? হাজার বার কাঁদবো আমরা, যদি কেউ অত্যাচারও করে ভালোবেসে। বেলির গাল ছুঁয়ে অনল আস্তে করে বলল, আজ শুধু কথা বলবো, শায়রি বলবো, তোমাকে ছুঁয়ে, তোমার চোখে তাকিয়ে, শুধু বলেই যাব। বেলি হালকা হাসলো, অনলের বুকের কাছে মাথা রাখলো। অনলের আঙুলগুলো বেলির চুলে খেলতে খেলতে আরো একটা শায়রি ছড়ালো, ভেজা গলা, নরম, গভীর, কাপা স্বরে। কাউকে জিজ্ঞেস করো তো, এই দুনিয়া আর আকাশের আসল মানে কি? আসল সুখ তো দুঃখ আর হারানোর যন্ত্রণাতেই লুকিয়ে। বেলি চোখ বুজে শুনছে, যেন শব্দগুলো গায়ে মাখিয়ে রাখছে সারা রাতের জন্য। অনল তখন তার ঠোঁটে আঙুল ছুঁয়ে বলল, এই শায়রিগুলো শুধু তোমার জন্য। আমি জানি তুমি ঠিক এগুলোর মতোই, দুঃখের মায়ায় গড়া, মিষ্টি বিষাদে মোড়া। বেলি চুপচাপ হাসলো। ঘরের বাতাস নরম হয়ে উঠল, মৃদু বাতাস জানালার পর্দা উড়িয়ে দিল, যেন গালিবের শায়েরির সুরেই সব ভরে গেছে। অনল বেলির কানের কাছে ফিসফিসিয়ে বলল, আজ রাতে শুধু থাকো আমার খুব কাছে, কোনো কথা না, শুধু নিঃশ্বাস ভাসবে বাতাসে। বেলি অনলের বুকে নিজেকে আরো গুটিয়ে নিল, ঠোঁট দিয়ে হালকা ছুঁয়ে বলল, যতক্ষণ এই দুনিয়া আছে আর যতদিন আপনার মুখ থেকে গালিবের শায়রি শুনতে পারবো, ততদিন আমি আপনারই ললিতা হয়ে রইব। তারপর নিঃশব্দে সময় থেমে গেল সব। অদৃশ্য কল্পনাময় বৃষ্টির শব্দ আরো মোলায়েম হয়ে এলো। এই ঘর ভরা আজ শুধু ভালোবাসা, গন্ধ মাখা, শায়রি ভরা, নিভৃত ভালোবাসা। সময় যেন অনেক দ্রুত চলে যাচ্ছে বেলির জীবনে। এক সময় তার কষ্টের দিনগুলো কাটতে চাইতো না, কিন্তু আজ যেন পরিস্থিতি ভিন্ন। তবে অনলের ব্যস্ততা বেড়েছে। আয়েশার কোম্পানির সঙ্গে মিলে একটা বড় প্রজেক্টে কাজ করছে সে। আয়েশা এককালে অনলের খারাপ করতে এলেও এখন বেশ ভালো হয়ে উঠেছে মন থেকে। সেই বিশেষ কাগজটার মালিক এখন তারা দুজনেই। এক অনন্য সুগন্ধময় পারফিউম তৈরি করেছে তারা, অবশ্য নামটা দিয়েছে ললিতা। অনলের সবকিছু এখন বেলিকে ঘিরে, যদিও বেলির একা থাকতে হয় না। রাহিমা ও করুণা তাকে অনেক সঙ্গ দেয়। এছাড়া বই ও অনলের ছোট ভাইয়ের সাথে বিভিন্ন সায়েন্সের বিষয় আলাপ করতে করতে দিব্যি সময় কেটে যায়। বাগানে বসেছিল বেলি,
হঠাৎ খেয়াল করলো তাদের বাড়ি থেকে অনেক বেশি ধোঁয়া নির্গত হচ্ছে। সে চমকে উঠল। হাতে থাকা বইটা ফেলে অনেক দ্রুত সেদিকে দৌড়ে গেল। একবার ভাবলো ভেতরে প্রবেশ করবে না, কিন্তু ভেতর থেকে তার বাবার কাশির শব্দ শোনা যাচ্ছে। বেলি ধীর পায়ে প্রবেশ করলো। তার মায়ের হাতে তৈরি করা বাড়িটা আজ অনাদরে কেমন পড়ে আছে। ধোঁয়া আসছে রান্নাঘর থেকে। সেদিকে এগিয়ে গিয়ে বেলি দেখলো ভাত পুড়ে ছাই হয়ে গেছে। তোফাজ্জল আলু থালু বেশে কি করবে বুঝতে পারছে না। বেলি দীর্ঘ শ্বাস ফেললো, অতঃপর এগিয়ে এসে মৃদু স্বরে বলল, আমি রান্না করে দিচ্ছি। বেলির কথায় তোফাজ্জল ভূত দেখার মতন চমকে উঠল। সে ধরে নিয়েছিল এখন তার বাবা অনেকগুলো কথা শুনিয়ে দিবে, তবে লোকটা যেন শীতল হয়ে গেছে। ধীরভাবে পাশে সরে দাঁড়ালো। বেলির এই রান্নাঘরটা চিরচেনা, তাই সবকিছু খুঁজে পেতে দেরি হলো না। তোফাজ্জল খুঁতখুঁতে লোক, সকলের রান্না খাবে না দেখে বোধহয় নিজে রান্না করে। অনেকটা সময় কাজে লাগিয়ে সে রান্না করলো। বহুদিন পর এত সুন্দর ঝরঝরে ভাত দেখে তোফাজ্জল থামতে পারল না। কয়েক গ্রাস মুখে তুলে নিল দ্রুত। বেলি দেখে খুব মায়া লাগলো। নিজে থেকে গলা পরিষ্কার করে বলল, আমি রোজ এসে রান্না করে দিয়ে যাব। ওই ছেলেটা আসতে দেবে? কোন ছেলে? তোমার স্বামী অনল। কেন দিবে না? না, আমি ওকে বিশ্বাস করি না। এর থেকে আমাকে ভালো একটা সলিউশন দাও। তোমার মাকে কিভাবে ফিরিয়ে আনতে পারি, আর আমি তোমার কাছে মাফ চাচ্ছি। মাফ পরের বিষয় বাবা। মাকে ফিরিয়ে আনতে হলে আগে নিজেকে শুধরাতে হবে। এক কাজ করুন, প্রেমিক পুরুষ যেন প্রেমিক পুরুষ হয়ে যান। মাকে প্রেমে ফেলুন, সুন্দর করে তাকে বলুন, রেবেকা আই লাভ ইউ। সব ঠিক হয়ে যাবে। তোফাজ্জল লজ্জা পেল। খাওয়া বাদ দিয়ে বেলির দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, এসব উদ্ভট চিন্তা অনলের সাথে থেকে হয়েছে তোমার। আপনি যাই বলুন বাবা, এছাড়া কিন্তু আপনার গতি নেই। আপনি খান, আমি সকালে এসে খাবার রান্না করে দিব। ভেবে দেখেন, এখনো কিন্তু সময় আছে। তোফাজ্জলকে ভাবনায় রেখে বের হয়ে এলো বেলি। কিছু মানুষের স্বভাব বদলায় না, তবুও তাদের সঙ্গে নিয়ে বেঁচে থাকতে হয়। তার বাবা এমন ধাঁচের লোক। দরজার কাছটা এসেই বেলি অবাক হলো, অনল দাঁড়িয়ে আছে। আপনি কিভাবে জানলেন যে এখানে আমি? বিনিময়ে অনল হাসলো শুধু। নিশ্চয় বাড়ির কেউ তাকে এখানে আসতে দেখেছে। একসাথে হাঁটবে ললিতা? নীরব কোমল রাতে শহরের কোলাহল পেরিয়ে এসে রাস্তার এই ফাঁকা ধারে যেন শুধু তারা দুজন, সম্পূর্ণ একা। মাথার উপর টিমটিমে ল্যাম্পপোস্টের আলো, হাওয়ায় হাওয়ায় শুকনো পাতার শব্দ। দূরে কোথাও হয়তো একটা রিকশার ঘন্টা বেজে উঠল। অনল খুব মনোযোগ দিয়ে হাঁটছে না, মাঝে মাঝে পা থেমে যাচ্ছে। বেলি কিছু বলে না, সালোয়ারের ওড়নার সামনে নিঃশব্দে হাঁটে। ঠোঁট চেপে ধরা অভিমানটা চোখে যেন কুয়াশার মতো ছড়িয়ে আছে। একটু পর অনল নিজেই থেমে যায়। শোনো ললিতা, সময় দিতে পারি না মানে এই না যে আমাকে না বলে এদিক ওদিক ঘুরবে। আপনি ভীষণ পজিটিভ অনল। অবশ্যই, এত কষ্টে বউ পেয়েছি, তাকে আগলে রাখতে হবে তো। তা কি বুঝলে, তোমার বাবা মা আবার কি একত্রে হবে? হতেও পারে। আমার মনে হয় হবে। তাছাড়া ডিভোর্সটা নাটক ছিল, সিয়াম ও শশীর প্ল্যান। মনে তো হয় না। তুমি আমাকে এত অবিশ্বাস করো ললিতা? আপনার প্ল্যান। আপনি ভীষণ কথা লুকান। জি না, আমি কথা লুকাবো আর কোথাকার কোন পুলিশ এসে তোমার কাছে আমার নামে মিথ্যা বলে যাবে, আর তুমি তা বিশ্বাস করে গোয়েন্দাগিরি করবে? লজ্জা দিচ্ছেন কেন? কারণ তখন তোমাকে দেখতে ভালো লাগে। দূরের দোকান থেকে ভেসে আসে চায়ের গন্ধ। অনল বলে, চলো 2 কাপ চা হোক, তোমার পছন্দের আদা দেওয়া। চা খাওয়া শেষে তারা হাঁটতে শুরু করে আবার, ধীর পায়ে, প্রেমে ভেজা রাতের গোধূলি ধরে। রাস্তাটা তখন একেবারে নীরব হয়ে এসেছে। মাঝে মাঝে বাতাসে গাছের পাতার মৃদু শব্দ আর দূরের গাড়ির হালকা হর্ন ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। তারা পাশাপাশি হাঁটছে ধীরে ধীরে, যেন পুরো পৃথিবীর সময় থেমে আছে শুধু তাদের জন্য। একসময় বেলি হঠাৎ থেমে গিয়ে অনলের দিকে তাকায়। চোখে একটু সাহস, একটু লাজুক কৌতূহল। নরম গলায় বলে, অনল, একটা কথা জিজ্ঞেস করব? এত ফর্মালিটি কেন করো? না, বলেন তো, আপনি আমায় এত ভালোবাসেন কেন? প্রশ্নটা এমন সোজা অথচ এত গভীর যে অনল একটু থেমে গেল। চোখ সরিয়ে আকাশের দিকে তাকালো। জ্যোৎস্নার আলোয় বেলির মুখটা আরো মায়াবী লাগছে, ঠিক যেন অনলের কোনো পুরনো গল্পের
প্রিয় চরিত্র। ধীরে ধীরে বলে, জানি না বেলি, ভালোবাসার কারণ কি কখনো ঠিকভাবে জানা যায়? তোমাকে প্রথম দেখেছিলাম যখন মনে হয়েছিল যেন এই জীবনে অনেক কিছু ভুলে গেছি, আর তুমি মনে করিয়ে দিতে এসেছো। তুমি হাসলে আমার দিনটা ভালো হয়ে যায়, তুমি না থাকলে সব কিছু ফাঁকা লাগে। তোমার সাথে থাকলেই মনে হয় বাকি সব কিছু থাক বা না থাক ঠিক আছি। ভালোবাসার কোনো যুক্তি থাকে না, হয়তো হাজারটা কারণ বলতেও পারবো, কিন্তু আসল কারণ হচ্ছে তুমি। তুমি বলেই ভালোবাসি, তোমার মতো আর কেউ নেই বলেই ভালোবাসি। বেলি একটু চুপ থাকে, চোখ নামিয়ে ফেলে, ঠোঁটে একটা হালকা হাসি খেলে যায়। আস্তে করে বলে, তাহলে তো আমাকেও আপনাকে নতুন করে ভালোবাসতে হবে, কারণ আপনিও তো শুধু অনল বলেই ভালোবাসার যোগ্য। অনল হেসে বেলির দিকে হাত বাড়িয়ে দেয়, বুকের কাছে টেনে এনে বলে, আমাকে কিভাবে ভালোবাসবে তুমি? আমার ললিতা সানশাইন হয়ে নাকি মেঘরঙা ললিতা হয়ে? বেলি জবাব দেয় না, এক পলকে তাকিয়ে থাকে অনলের দিকে। কিছু প্রশ্নের জবাব না হয় তোলা থাক।